হ্যালো ক্লাস সিক্সের বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র নিয়ে, সঙ্গে থাকছে সাজেশন এবং উত্তরপত্র। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ পরীক্ষার মান থাকবে 50 মার্কস এবং সময় থাকবে বরাদ্দ 1 ঘন্টা 30 মিনিট বা 1.5 ঘন্টা। ঠিক আছে? দেখো একের দিকে খেয়াল করো, একের দিকে কি রয়েছে দেখো, তোমাদের সেন থেকে কিন্তু প্রশ্ন রয়েছে। এইভাবেই কিন্তু সেন থেকে কিছু প্রশ্ন কিন্তু তুলে দেওয়া থাকবে। ঠিক আছে? আগে আমাদের প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটি আমাদের পড়তে হবে। ঠিক আছে? সেই প্যাসেজ পড়ার পরে কিন্তু আমাদের আনসার করতে হবে। আমি ধরেই নিচ্ছি এই প্যাসেজটি তোমরা পড়েছো। চলো এক এক করে আমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। দেখো প্রথমে কি বলা হয়েছে, হোয়েন ডিড দ্য সিভিলাইজেশন অফ অ্যানসেন্ট ইজিপ্ট ফ্লারিশ। দেখো প্রাচীন যে মিশরীয় সভ্যতা কখন দেখো ফ্লারিশ করেছিল, ফুলে ফেপে উঠেছিল। ঠিক আছে? দেখো দ্য অ্যানসেন্ট ইজিপশিয়ান সিভিলাইজেশন ফ্লারিস্ট অ্যাবাউট 5000 ইয়ার্স আগো। কি বলা হয়েছে, দেখো প্রাচীন মিশরীয় সভ্যতা ফুলে ফেপে উঠেছিল প্রায় 5000 বছর আগে। দেখো এগো কথার মানে হচ্ছে বিফোর বা আগে। ওকে, নেক্সট দুয়ের দেখা চলে এসো। হোয়াট ডিড দ্য ইজিপশিয়ান বিলিভ অ্যাবাউট ফেরাউজ। দেখো ফেরাও সম্পর্কে ইজিপশিয়ানরা কোন জিনিসটা বিশ্বাস করতেন। দ্য ইজিপশিয়ানস বিলিভড দ্যাট ফেরাউজ ওয়ার গড কিংস। দেখো মিশরীয়রা বিশ্বাস করতেন ফেরাও ছিলেন কি না, তো দেখো গড কিংস। ঠিক আছে? ঈশ্বর প্রদত্ত রাজা। ঠিক আছে? গড কিংস। ওকে, নেক্সট কি রয়েছে দেখো, হোয়াট টাইপ অফ রাইটিং ডিড অ্যানসেন্ট ইজিপশিয়ান ইউজ ফর ইনস্ক্রিপশন। দেখো ইনস্ক্রিপশনের জন্য প্রাচীন মিশরীয়রা কোন ভাষার ব্যবহার করতেন। দেখো প্রাচীন মিশরীয়রা কিন্তু হাইরোগ্লিফস লিপি কিন্তু ব্যবহার করতেন। ঠিক আছে? দেখো হাইরোগ্লিফস। ওকে, নেক্সট দেখো 4 নম্বর কি রয়েছে, ফ্রম হোয়াট ম্যাটেরিয়াল ডিড ইজিপশিয়ান মেক পেপার। দেখো কোন ম্যাটেরিয়াল থেকে ইজিপশিয়ানরা বা মিশরীয়রা পেপার তৈরি করতেন। দেখো দ্য অ্যানসেন্ট ইজিপশিয়ান মেড পেপার ফ্রম প্যাপিরাস স্টেম। দেখো প্যাপিরাস গাছের যে কাণ্ড, সেই কাণ্ড থেকে কিন্তু ওনারা কিন্তু পেপার তৈরি করেছিলেন। নেক্সট দেখে নেব, হোয়াই ডিড ইজিপশিয়ান বিল্ড গ্রেট টেম্পলস অ্যান্ড টুম্বস। দেখো মহান সব বড় বড় মন্দির এবং যে টুম্ব, সেগুলো কেন তৈরি করেছিল। টুম্ব বলতে সমাধিস্থান। ঠিক আছে? দেখো কি বলছে, দ্য ইজিপশিয়ানস বিল্ড গ্রেট টেম্পলস অ্যান্ড টুম্বস টু অনার দেয়ার গড। কি না, তাদের ঈশ্বরকে সম্মান দেখানোর জন্য, অ্যান্ড দেয়ার ফেরাউস এবং ফেরাউদেরকে সম্মান দেখানোর জন্য, অ্যান্ড টু প্রিপেয়ার ফর দ্য আফটার লাইফ। এবং দেখো ইহলোকের জীবন ত্যাগ করার পর যখন আমরা পরলোকে গমন করিব, তখন সেই জীবনের জন্য একটা প্রিপারেশনের জন্য কিন্তু তারা তৈরি করেছিল। নেক্সট দেখে নেব, দেখো ট্রু ফলস। সত্য হলে টি লিখবো, মিথ্যা হলে এফ লিখবো। দ্য ইজিপশিয়ান ইউজড পিকচার্স টু রাইট দেয়ার ল্যাঙ্গুয়েজ। দেখো ট্রু। দেখো এই যে হাইরোগ্লিপস লিপি, এই হাইরোগ্লিপস লিপিটা আর কিছুই না, দেখো বিভিন্ন ছবিকে কেন্দ্র করেই কিন্তু লেখা। নেক্সট দেখো, দ্য অ্যানসেন্ট ইজিপশিয়ানস বিলিভড দেয়ার ফেরাওস ওয়ার অর্ডিনারি রুলার্স। এটা ফলস। দেখো প্রাচীন মিশরীয়বাসীরা কিন্তু বিশ্বাস করতেন তাদের ফেরাওরা ছিল কি সাধারণ মানুষ, এটা কিন্তু ফলস, গড কিংস ছিল, তাই তো। নেক্সট দেখো, দ্য পেপার ওয়াজ মেড ফ্রম দ্য প্যাপিরাস স্টেম। এটা সত্য। নেক্সট দেখো, দ্য সিভিলাইজেশন অফ অ্যানসেন্ট ইজিপ্ট ডিক্লাইন্ড অ্যাবাউট, দেখো 3000 ইয়ার্স আগো। দেখো এটা ফলস। ওকে, নেক্সট দেখে নেব, কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে কিন্তু তথ্য নিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। দ্য অ্যানসেন্ট ইজিপশিয়ানস বিলিভড দ্যাট অল দ্য ফেরাওস ওয়ার গড কিংস। ঠিক আছে? নেক্সট দেখো, হাইরোগ্লিফস আর ফ্রম অফ, দেখো পিকচার রাইটিং ইউজড বাই ইজিপশিয়ান। দেখো বিভিন্ন পিকচারকে সাংকেতিক হিসেবে ব্যবহার করে কিন্তু ওনারা লিখতেন। দেখো পেপার ওয়াজ মেড ফ্রম দ্য থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেম। দেখো প্যাপিরাস গাছের যে কাণ্ড, সেই কাণ্ডকে হালকা করে স্লাইস করে কিন্তু পেপার তৈরি করা হতো। নেক্সট দেখো কি রয়েছে, তোমাদের কবিতা রয়েছে, সেই কবিতা থেকে কিন্তু প্রশ্নের উত্তর করতে হবে। দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। পোয়েম থেকে কিন্তু তথ্য নিয়ে কিন্তু কমপ্লিট করতে হবে। দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য, কোথায় উড়েছিল। দেখো ট্র্যাঙ্কুইল স্কাই। ট্র্যাঙ্কুইল বলতে প্রশান্তিময় যে আকাশ, সে আকাশকে বলা হয়েছে। দ্য লিটল কাইট ফেয়ার্ড টু ফল ডাউন। দেখো ছোট্ট ঘুড়িটা ভয় পেয়েছিল। কিসের ভয় পেয়েছিল না, তো পড়ে যাওয়ার ভয় পেয়েছিল। নেক্সট বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স।
দেখো নেম অফ দ্য পোয়েম অ্যান্ড পোয়েট, দেখো এই কবিতার নাম এবং কবির নাম জিজ্ঞেস করা হয়েছে। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ, দেখো হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই, অ্যান্ড দ্য নেম অফ দ্য পোয়েট ইজ ক্যাথারিন পাইল। ওকে, তোমরা কিন্তু প্রত্যেকটা কবিতা হোক বা প্রোজ হোক তার লেখকের নাম অবশ্যই কিন্তু মুখস্থ করে নেবে। দেখো নেক্সট বলা হয়েছে, দেখো টিক মার্ক দিতে বলা হয়েছে। দ্য লিটল কাইট থট ইট কুড নট, দেখো ফ্লাই, ছোট্ট ঘড়িটা ভেবেছিল কি সে উঠতে পারবে না। দ্য বিগ কাইট টোল্ড দ্য স্মল কাইট টু ট্রাই, দেখো বড় ঘড়ি বলেছিল ছোট ঘড়িকে চেষ্টা করতে। এরপর দেখে নেব আনসিন, ঠিক আছে। আনসিনটা দেখো বিভিন্ন ম্যাগাজিন পত্রপত্রিকা বা খবরের কাগজ থেকে কিন্তু দেওয়া হয়। দেখো এটা একটা কিছু প্যাসেজ দেওয়া রয়েছে, চলো একটু পরে দেখা যাক। দেয়ার লিভ স্ট্রং বুলস, দেখো শক্তিশালী কিন্তু ষাঁড় বাস করতো। দে ওয়ার ফ্রেন্ডস, তারা কিন্তু বন্ধু ছিল। দে অলওয়েজ গ্রেজ টুগেদার, তারা সবসময় একসাথে চড়তো। দেখো লায়ন অলসো লিভড ইন আ ফরেস্ট নিয়ার বাই, দেখো একটা সিংহ কিন্তু কাছাকাছি জঙ্গলে থাকতো। হি উইশ টু কিল দেম, সে চাইতো কি ওই ষাঁড়গুলোকে হত্যা করতে, অ্যান্ড ইট দেয়ার মিট, এবং তাদের মাংস খেতে। বাট হি কুড নট কিল দেম, সে কিন্তু মারতে তাদেরকে বা হত্যা করতে তাদেরকে পারতো না। দ্য বুলস অলওয়েজ রিমেইন টুগেদার, দেখো বুলরা কিন্তু সবসময় একসাথে থাকতো। দ্য লায়ন থট টু হিমসেলফ, সিংহ কিন্তু নিজে নিজে ভাবলো, ইফ আই ক্যান সেপারেট দেম, যদি তাদেরকে আমি পৃথক করতে পারি, আই ক্যান ইট দেয়ার মিট, আমি কি করতে পারি, তাদের মাংস কিন্তু খেতে পারবো। সো হি সেট দেম আগেনস্ট ওয়ান আনাদার, সে তার জন্য কিন্তু কি করলো, এক সারকে অন্য সারের এগেনস্টে কিন্তু দেখো তোমার কুমন্ত্রণ দিতে লাগলো। দেখো নাও দ্য বুলস বিগ্যান টু গ্রেজ সেপারেটলি, এখন কিন্তু ওই সারেরা কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু চড়তে শুরু করলো। দ্য ডিজায়ার অফ দ্য লায়ন ওয়াজ ফুলফিল, দেখো সিংহের যে ইচ্ছে সেই ইচ্ছে কিন্তু পরিপূর্ণ হলো। হি কিল দ্য বুলস ওয়ান বাই ওয়ান অ্যান্ড এট দেয়ার মিট, দেখো ওই ষাঁড়গুলোকে সে এক এক করে মেরে দিল এবং তাদের মাংস কিন্তু খেলো। আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পেরেছো। তো চলো এর প্রশ্ন উত্তরগুলো এক এক করে দেখে নেব। হোয়াট ডিড লায়ন উইশ, লায়ন কি ইচ্ছে করেছিল? দ্য লায়ন উইশ টু কিল দ্য বুলস অ্যান্ড ইট দেয়ার মিট, দেখো লায়ন চেষ্টা করেছিল, কি উইশ করেছিল, ওই বুলদেরকে হত্যা করবে এবং তাদের মাংস খাবে। হোয়াই ওয়ার দ্য বুলস কিল্ড, দেখো বুলদেরকে হত্যা করা কেন হয়েছিল? দ্য বুলস ওয়ার কিল্ড বিকজ দ্য লায়ন ট্রিক দেম ইন্টু সেপারেটিং মেকিং দেম ভালনারেবল, দেখো লায়ন কিন্তু চালাকি করে কিন্তু তাদেরকে পৃথক করে দিল এবং তাদেরকে কিন্তু ভালনারেবল করে দিল, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি, এই যে গল্পের যে মোরাল, সে মোরাল কি, মানে কথা কি? দ্য স্টোরিজ মোরাল ইজ দ্যাট ইউনিটি অ্যান্ড কোঅপারেশন প্রোটেক্ট আস, দেখো কি বলছে, ঐক্যবদ্ধতা এবং সহযোগিতা আমাদেরকে কিন্তু রক্ষা করে। ডিভাইডিং ফ্রেন্ডস অর অ্যালিজ ক্যান লিড টু ডিস্ট্রাকশন, দেখো বন্ধু এবং যে মৈত্রীর মধ্যে যদি পৃথকীকরণ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ডিস্ট্রাকশন বা আমাদের কিন্তু তোমার ধ্বংস করা যেতে পারে। এবার ট্রু ফার্স্ট বলা হয়েছে, দ্য বুলস ওয়ার স্ট্রং বাট ফুলিশ, একদম সত্য, বুলসরা কিন্তু শক্তিশালী ছিল কিন্তু বুদ্ধিহীন ছিল, বোকা ছিল। দ্য লায়ন কুড নট ব্রেক দ্য ইউনিটি, এটা ফলস। নেক্সট বলছে 3 নম্বরে, দ্য লায়ন্স প্ল্যান ওয়াজ গট সাকসেসফুল, ট্রু। এরপর বলেছে দেখো অ্যান্টোনিমস বলতে বলা হয়েছে, স্ট্রং এর বিপরীত কি হবে, উইক কিংবা ভালনারেবল করতে পারো। টুগেদার থেকে একসাথে, সেপারেটলি। ফ্রেন্ডস থেকে ফৌজ। এরপর দেখে নেব গ্রামার এবং ভোকাবুলারি। দেখো প্রথমে কি রয়েছে, আর্টিকেল প্রিপোজিশন। হি ওয়াজ অ্যাকিউজড, দেখো কি বলা হয়েছে, অফ থেফট, তাকে চুরির জন্য অভিযুক্ত করা হয়েছিল। তারপর কি বলা হয়েছে, লোকের পর প্রিপোজিশন কিন্তু অ্যাট হয়, লুক অ্যাট দ্য ফ্লাওয়ার্স। দেখো গান্ধী লিভড ড্যাশ দ্য ব্রিটিশ রুল, ঠিক আছে, দেখো ডিউরিং দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসন চলাকালীন গান্ধীজি কিন্তু বসবাস করতেন বা বেঁচে ছিলেন। এরপর দেখে নেব কাইন্ড অফ সেন্টেন্সেস কিন্তু আমাদের বলতে হবে। আমরা জানি কি সেন্টেন্স আর অফ 5 কাইন্ড, সেন্টেন্স 5 রকমের আছে, তাই তো। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। এই 5 ধরনের বাক্য কোনটা হবে, কোন বাক্যের মধ্যে পড়ছে সেটা কিন্তু আমাকে বলতে হবে। দেখো মে গড ব্লেস ইউ, এটা কিন্তু অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের কথার অর্থ হচ্ছে ইচ্ছেমূলক বাক্য, ঠিক আছে। দেখো কি বলছে, ঈশ্বর তোমার মঙ্গল করুক, ইচ্ছা প্রকাশ করছে না। নেক্সট দেখো বলছে ওবে ইওর টিচার, বলছে তোমার শিক্ষককে শ্রদ্ধা করবে, মান্য করবে। দেখো এটা আদেশ, অনুরোধ, উপদেশ এইরকম যদি বোঝায় তাহলে কিন্তু সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ঠিক আছে। দেখো সবসময় কিন্তু ভার্ব দিয়ে কিন্তু বাক্যটা শুরু হবে। দেখো সাবজেক্ট উজ্জ্ব রয়েছে।
নেক্সট দেখো 3 নম্বরে হাউ স্টর্মি দ্য নাইট ইজ। দেখো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক চিহ্ন কি দ্বারের নিচে ফোটা। 4 নম্বরে দেখো হ্যাভ ইউ সিন আ টাইগার, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো বাক্যের শেষে একটা প্রশ্নবোধক সাইন বা চিহ্ন কিন্তু আছে। এরপর দেখো নিচে দেওয়া যে শব্দগুলি রয়েছে সেই শব্দগুলি কিন্তু দিয়ে বাক্য রচনা করতে দেওয়া হয়েছে। সিভিলাইজেশন, অ্যানসেন্ট সিভিলাইজেশন, অ্যানসেন্ট ইজিপশিয়ান সিভিলাইজেশন ইজ নো মোর। দেখো প্রাচীন মিশরের সভ্যতা কিন্তু আজ আর নেই। দেখো নেক্সট বলছে ফ্রেন্ডলি, আই হ্যাভ আ ফ্রেন্ডলি রিলেশন উইথ মাই ফাদার। আমার বাবার সাথে কিন্তু বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে। নেক্সট দেখো কি বলেছে, ফাইন্ড আউট অ্যাডভার্ব ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস। দেখো নিচের বাক্যগুলি থেকে কিন্তু অ্যাডভার্ব কিন্তু ফাইন্ড আউট করতে দেওয়া হয়েছে। সুমিত স্টোড সেকেন্ড ইন দ্য রেস। দেখো সেকেন্ড এটা কিন্তু অ্যাডভার্বের মধ্যে পড়ছে। নেক্সট দেখো দ্য কিং বিহেভড রুডলি। দেখো রুডলিটা অ্যাডভার্ব। ওকে, এরপর দেখে নেব। দেখো একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে রিভার নীল সম্পর্কে। এটা তোমাদের টেক্সট বইয়ে কিন্তু রয়েছে। দেখো দ্য নীল রিভার দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। কি বলছে, নীল নদী যেটা কিন্তু পৃথিবীর মধ্যে সব থেকে বড়। স্ট্রেচেস অ্যাপ্রক্সিমেটলি 6,650 কিলোমিটার অ্যাক্রস নর্থ ইস্ট আফ্রিকা। ঠিক আছে, কি বলছে নর্থ ইস্টার্ন আফ্রিকা। ঠিক আছে, সরি নর্থ ইস্টার্ন আফ্রিকা। দেখো নীল নদ যেটা কিনা পৃথিবীর সব থেকে বড় নদী, দীর্ঘতম নদী, প্রায় 6,650 কিলোমিটার ধরে বিস্তৃত। দেখো উত্তর পূর্ব আফ্রিকা জুড়ে। ঠিক আছে, ইট ফ্লোজ, এটা প্রবাহিত হয় কি বলছে থ্রু 11 কান্ট্রিজ। দেখো 11টা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, ইনক্লুডিং উগান্ডা, সুডান অ্যান্ড ইজিপ্ট, প্রোভাইডিং ভাইটাল ওয়াটার রিসোর্স ফর মিলিয়নস অফ পিপুল। দেখো কি বলছে, এটা 11টা দেশের মধ্যে প্রবাহিত হয়, তার মধ্যে কি কি রয়েছে, উগান্ডা, সুডান এবং ইজিপ্ট রয়েছে, যেটা কিন্তু দেখো প্রোভাইডিং, যেটা যোগান দিচ্ছে ভাইটাল ওয়াটার রিসোর্স। দেখো মুখ্য জলের যে স্রোত উৎস, দেখো লক্ষ লক্ষ মানুষের মধ্যে। ওকে, দ্য নীল ইজ হিস্ট্রিক্যালি সিগনিফিক্যান্ট। দেখো ঐতিহাসিকভাবে নীল নদ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্ড অ্যাজ ইট সাপোর্টেড দ্য ডেভেলপমেন্ট অফ অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন অ্যালং ইটস ব্যাঙ্কস। কি বলছে, নীল নদ তার যে তীর, ব্যাংক, ব্যাংক বলতে তীরকে বলা হয়েছে, তার তীরে কিন্তু প্রাচীন মিশরীয় সভ্যতা বেড়ে উঠতে কিন্তু সহায়তা করেছিল। ঠিক আছে, ইটস অ্যানুয়াল ফ্লাডিং ডিপোজিটেড ফার্টাইল সিড। দেখো বাৎসরিক যে তোমার বন্যা, সেই বন্যার ফলে দেখো উর্বর পলিমৃত্তিকা কিন্তু জমা হয়েছিল, যার ফলস্বরূপ এনেবলিং এগ্রিকালচার টু থ্রাইভ, যার ফলস্বরূপ কিন্তু কৃষি ব্যবস্থা কিন্তু ফুলে ফেপে উঠেছিল। টুডে দ্য নীল কন্টিনিউজ টু বি ক্রুশিয়াল ফর ট্রান্সপোর্টেশন। দেখো আজকের দিনে নীল নদ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন না, তো যোগাযোগের মাধ্যম হিসেবে, ইরিগেশন সেচের মাধ্যম হিসেবে, অ্যান্ড হাইড্রো ইলেকট্রিক পাওয়ার এবং জলবিদ্যুতের জন্য, প্লেয়িং আ ভাইটাল রোল ইন দ্য ইকোনমি অ্যান্ড ডেলি লাইফ অফ দ্য রিজিয়ন। দেখো এই এলাকার অর্থনীতি এবং দৈনন্দিন জীবনে কিন্তু একটা মুখ্য ভূমিকা কিন্তু পালন করছে। ঠিক আছে, এই হচ্ছে নীল নদ সম্পর্কে একটা প্যারাগ্রাফ। এরপর দেখে নেব রেনি সিজন সম্পর্কে একটা প্যারাগ্রাফ। চলো দেখে নেওয়া যাক। দেখো অ্যাকর্ডিং টু হিন্দু অ্যালমানাক দ্য ইয়ার ইজ ডিভাইডেড ইন্টু 6 সিজনস। দেখো হিন্দু বর্ষ পঞ্জিকা অনুযায়ী, অ্যালমানাক কথা বানাচ্ছে বর্ষ পঞ্জিকা। ঠিক আছে, বর্ষ পঞ্জিকা অনুযায়ী দেখো ইয়ারকে কিন্তু 6 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, 2 মান্থস ইচ। দেখো 2 মাস করে কিন্তু এক একটা তোমার সিজন। রেনি সিজন বিগিনস ইন জুন অ্যান্ড লাস্ট টিল সেপ্টেম্বর। দেখো কি বলছে, রেনি সিজন শুরু হচ্ছে জুন মাসে এবং প্রায় থাকছে সেপ্টেম্বর মাস অবধি। দ্য রেনি সিজন ইজ আ টাইম হোয়েন দ্য স্কাই ইজ ওপেন ক্লাউডি। দেখো রেনি সিজন হচ্ছে এমন একটা সময় যখন কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকে বা মেঘযুক্ত থাকে, অ্যান্ড ইট রেন্স ফ্রিকুয়েন্টলি, এবং ঘন ঘন কিন্তু বৃষ্টি হয়। ডিউরিং দিস সিজন, এই সিজন চলাকালীন, এভরিথিং অ্যারাউন্ড আস লুকস ফ্রেশ। দেখো এই সিজন চলাকালীন আমাদের চারিপাশে সব কিছুই কিন্তু সতেজ দেখায়, অ্যান্ড গ্রিন, এবং সবুজ দেখায়। কেন, বিকজ দ্য রেন হেল্পস প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ গ্রো। কারণ বৃষ্টি সহায়তা করে উদ্ভিদ এবং গাছকে বেড়ে উঠতে। পিপুল এনজয় অ্যাক্টিভিটিস লাইক জাম্পিং ইন পুডলস। দেখো কি বলছে, ফ্লাইং কাইটস অ্যান্ড ওয়ারিং কালারফুল রেনকোটস অ্যান্ড আমব্রেলা। দেখো মানুষজন কিন্তু দেখো প্যাডেল করতে ভালোবাসে। তারপর কি বলছে, দেখো ফ্লাইং কাইটস, ঘুড়ি ওড়াতে ভালোবাসে, এবং কালারফুল
এটা ইউ হবে, ইউটা ভুলবশত টাইপ করতে ভুল হয়েছে। দেখো এবং কালারফুল রেনকোট পরতে কিন্তু পছন্দ করে এবং আমব্রেলা ব্যবহার করতে কিন্তু এই রেনি সিজনে কিন্তু ব্যবহার পছন্দ করে। দ্য রেনি সিজন ইজ অলসো ইম্পর্টেন্ট। দেখো রেনি সিজনটা আরও গুরুত্বপূর্ণ কারণ বিকজ ইট প্রোভাইডস ওয়াটার ফর ক্রপস অ্যান্ড কিপস দ্য এনভায়রনমেন্ট হেলদি। দেখো শস্যের জন্য প্রয়োজনীয় জলের যোগান দেয় রেনি সিজন এবং কিন্তু এনভায়রনমেন্টকে বা পরিবেশকে কিন্তু স্বাস্থ্যময় করে রাখে। হাওভার যদিও ইট ইজ অলসো আ টাইম টু বি কেয়ারফুল অফ স্লিপারি রোডস অ্যান্ড অ্যাভয়েড গেটিং ওয়েট ফ্রম টু লং। কি বলছে দেখো তবুও কিন্তু দেখো রাস্তাঘাট কিন্তু পিছল হয়ে থাকে, ঠিক আছে? তাই কারণে কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে এবং বেশিক্ষণ কিন্তু জলে ভেজা চলবে না। ওভারঅল দ্য রেনি সিজন ইজ স্পেশাল টাইম দ্যাট ব্রিংস জয় অ্যান্ড হেল্পস নেচার থ্রাইভ। দেখো কি বলছে মোটের উপরে দেখো রেনি সিজন কিন্তু একটা বিশেষ একটা সময় যেটা কিন্তু আনন্দ নিয়ে আসে এবং নেচারকে কিন্তু বেড়ে উঠতে সাহায্য করে। দেখো এই হচ্ছে আলোচ্য প্রশ্নোত্তর। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।